প্রথম স্থান অধিকারী সবার প্রিয় সুশান্ত পাল। কিছুক্ষণের মধ্যেই সুশান্ত পাল আমাদের মাঝে উপস্থিত হবেন। আপনাদের ব্যাপক উপস্থিতি এবং আপনাদের ধৈর্য ধারণ আমাদেরকে সত্যি মুগ্ধ করছে। আপনারা এখনো অনেকে দাঁড়িয়ে আছেন, আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। কিছুক্ষণের মধ্যেই আপনাদের মধ্যে আসন ব্যবস্থা করা হবে। রেডিও ধ্বনি 91.2 FM আজকে সারাদিন আমাদের আপডেট প্রচার করছে এবং অনুষ্ঠান থেকেই সরাসরি আমাদের অবস্থা জানছেন। রেডিও ধ্বনিকে শুভেচ্ছা জানাই। আমাদের আজকের স্পন্সর বিসিএস কনফারেন্স রায় সাহেব বাজার শাখা। আজকে যারা ভর্তি হবে তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট রয়েছে, তারা 50% ছাড়ে ভর্তি হতে পারবেন। আমাদের আইটি স্পন্সর প্রাইমারি, আজকে যারা প্রাইমারিটির গ্রুপ থেকে রেজিস্ট্রেশন করবেন সবাই কম্পিউটারে ফ্রি বেসিক কোর্সটি ফ্রি করতে পারবেন। আমাদের ওয়েব পার্টনার studypress.org। আমরা আবার বলছি, সমৃদ্ধ মেধাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে অবস্থান করে নিয়েছে, স্পেশালি বিসিএস এর ক্ষেত্রে। আপনাদেরকে আরো সফলতার কথা শোনাতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাবেক বড় ভাইদের মাঝখান থেকে সর্বশেষ যে ক্যাডেট কলেজ নিয়োগ পরীক্ষা হলো, ক্যাডেট কলেজ নিয়োগ পরীক্ষায় ইংরেজি বিভাগে আলামিন ভাই সর্বোচ্চ নাম্বার প্রিলিমিনারি এবং ভাইভা সহ বাংলাদেশের ভিতর প্রথম স্থান অধিকার করে। আপনাদেরকে আরো ইনফরমেশন দিতে চাই, আমরা যে ক্যাডারের স্বপ্ন দেখি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্বপ্ন দেখি, আমরা বিসিএস এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্বপ্ন দেখি, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করেছে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের এবং আপনাদের সবার আশা পূরণ হয়েছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় সুশান্ত পাল। আমরা তাকে করতালির মাধ্যমে বরণ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? তো আমি সরি, আমার একটু দেরি হয়ে গেছে আসতে। আসলে কালকে ঘুমিয়েছি 5:30টায়, অত দেরি করে না। তো থ্যাংক ইউ, সবাই এসেছেন, কথা হবে, আড্ডা হবে সারাদিন। ভালো থাকেন। সময় যায় 100 জন রেজিস্ট্রেশন করেছিল কুইজ প্রতিযোগিতায়। আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম যারা প্রথমে আসবে এবং রেজিস্ট্রেশন করবে তাদের মাঝখান থেকে 100 জন সুযোগ পাবে বিশেষ কুইজ প্রতিযোগিতা। আমরা যথাসময়ে কুইজটি নিতে পেরেছি এবং আপনাদেরকে আবার ধন্যবাদ যারা আগে এসে অংশগ্রহণ করেছেন। এখন আপনাদেরকে কুইজের রেজাল্টটা জানিয়ে দিচ্ছি এবং আমরা সর্বশেষে তাদের কাছ থেকে পুরস্কার দিব। আপনারা আশা করি থাকবেন এবং মানসিকভাবে প্রস্তুত থাকবেন। প্রথম হয়েছে কুইজ প্রতিযোগিতায়, প্রথম হয়েছে মোহাম্মদ মুবারক হোসেন। মোহাম্মদ মুবারক হোসেন, আমরা একটু দেখতে পাচ্ছি মুবারক ভাইকে। বিশ্ববিদ্যালয় সিইই ব্যাচ 2008-9 অনেক দূর থেকে এসেছেন ভাই, তার জন্য একটা করতালি। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ লুটাস ইবনে হাবিব। মোহাম্মদ লুটাস ইবনে হাবিব ভাই একটু দাঁড়াবেন কাইন্ডলি। লুটাস ইবনে হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ 2005-6 সেশন 2005-6, তার জন্য একটা করতালি। তৃতীয় রাসেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, দেখতে পাচ্ছি রাসেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ 7 ব্যাচ। সবাই ভালো থাকবেন। প্রতিযোগিতা আমরা ম্যাডামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আপনি আসন গ্রহণ করুন। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেক গর্ব শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কবিতাটা মজা করে লেখা, আগেই বলে দিচ্ছি কবিতা একেবারেই মজা করে লেখা। মনে আছে অর্নি,
আমাদের মাথা পিছু আয় $1314 শুনে নাক শিখিয়েছিলে তুমি। তোমার সাজুগুজুর বাজেট নাকি এর চেয়ে ঢের বেশি, অথচ আমাদের সারা বছরের বাজেট হয়েছিল 2,95,100 কোটি টাকা মাত্র। তুমি একবারও ভাবনি একদিন আমার হয়তো টাকা হবে, ম্যানিলা রেডিবি ব্যাংকের লকারে থাকবে জমানো টাকা। আমি তোমাকে বলেছিলাম আগামী জন্মদিনে তোমায় দ্য লাস্ট সাপার পোর্ট্রেট কিনে দেব। তোমাকে বলেছিলাম চীনে বেশি সোনা পাওয়া যায় তাতে কি। আমি তোমায় মায়ানমারের আকিয়া বন্দর থেকে জাহাজে চেপে আফ্রিকার উত্তম আশা অন্তরীপ পেরে কিনবাল নিতে নিয়ে যাব। তুমি সেখান থেকে মুঠো মুঠো হিরোপ কুড়িয়ে দিও। হয়তো সেদিন পথ প্রণালী বেরোতে গিয়ে তুমি হয়তো বলবে ভারত শ্রীলঙ্কার মতো আমাদের মাঝে কিন্তু এমন প্রণালী থাকবে না। অর্নি, জানি তুমি বড্ড অভিমানী, মেনেও নিয়েছিলাম, কিন্তু তোমার এই উচ্চাভিলাষ পূরণ করতে গিয়ে আমি তো আর ওয়াশিংটনের IMF ফাঁকা করতে পারি না। তুমি একবার বুঝতে চাওনি সে কথা। সেই যে 1980-তে রঙিন টিভি আসলো দেশে, কিন্তু আমার ঘরে আজও কেন সাদা কালো টিভি, তার জবাব আমি দিতে পারিনি। আমার ঘর নাকি সুদানের দারফুরের মতো, 1176-এর মতো নাকি কেবল দুর্ভিক্ষটাই হতে বাকি। আমি বলেছিলাম ভেবো না অর্নি, এবছরে নভেম্বরে বেইজিং এ AIIB এর যাত্রা শুরু হলেই আমরা ঋণ নেব। আমাদের তখন ABC প্রাসাদের মতো একটা বাড়ি হবে, প্যারিসের স্ক্রিন নদী পাশে না থাক, আমাদের বাড়ির পাশে অন্তত বান্দরবানের বগা লেক কিংবা প্রান্তিক লেকের মতো একটা লেক থাকবে। অর্নি, তোমার সীমাহীন চা পূরণ করতে করতে আমি এখন ক্লান্ত। অনেকবার ভেবেছি আফগানিস্তানে গিয়ে আপনি উঠে পড়ে থাকবো রাস্তায়, তবু আমি যেতে পারিনি। সেবার যুক্তরাষ্ট্র থেকে নরম তোলার যে বালিশ এনেছিলে, তার উপর মাথা দিয়ে অনেক রাত নির্ঘুম জেগেছি। অর্নি, একবার যাওয়া ভেবেছিলাম উত্তর দক্ষিণ কোরিয়ার মতো 38 ডিগ্রি সমান্তর রেখার বদুযোগ, কিন্তু 90-তে 2 জার্মানি বিলম্ব থেকে ভাবলাম দূরে গিয়ে লাভ কি, এই বেশ ভালো আছে। আমার ভালোবাসা যুক্তরাষ্ট্রের মতো এত অপরিশোধিত তেলের মতো নয়, কিংবা রাশিয়ার তেলের মতো ভালোবাসার উৎপাদন এত বেশি নয়, তবে যা আছে তা ব্রাজিলের চিনির মতোই মিষ্টি। অর্নি, তোমাকে আমি সৌদির মতো তেল দিতে পারবো না, তবে অস্ত্রও দেবো না যুক্তরাষ্ট্রের মতো। যা পারবো দিতে তা হলো ভালোবাসা, প্লাটিনামের মতো দামি ভালোবাসা। অর্নি, তুমি শুধু একবার শক্ত করে হাত ধরো। আমার চীনের ধান লাগবে না, গম লাগবে না, চাউল লাগবে না, ব্রাজিলের কফিও লাগবে না। তুমি শুধু পাশে থাকো। সত্যি বলছি, নাইট্রাস অক্সাইড দিয়ে আমায় আর হাসাতে হবে না, ডায়াবেটিস রোগীর মতো ইনসুলিনও দেওয়া লাগবে না, এমনিতেই আমি জাপানিদের চেয়ে ঢের বাঁচবো। অর্নি, আজ আর 2 কোরিয়ার মতো ঝগড়া নয়, ওই শোনো মিলনের সুর, আমার যে যেতে হবে বহুদূর বহুদূর। সবাইকে ধন্যবাদ। কবিতাটা আসলে সংক্ষেপ করা হয়েছে, অনেক লম্বা কবিতা, সংক্ষেপে। জনাব মোহাম্মদ মহিউদ্দিন স্যারকে আমরা করতালির মাধ্যমে বরণ করে নিচ্ছি। স্যারকে তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিশ্ববিদ্যালয় থেকে 34তম BCS পুলিশ ক্যাডারের 84তম আমাদের প্রিয় মোহাম্মদ ফয়েজউদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি। এবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের প্রধান সম্পাদক SM ইমরান ভাই স্বাগত বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আমাদের এই প্রোগ্রামে আজকে যারা উপস্থিত হয়েছেন, সকাল থেকে দৌড়াদৌড়ি করতেছি আপনাদের সামনে। তো সকাল থেকে দৌড়াদৌড়ি করছি আপনাদের সামনে, দেখতেছেন অনেককে ধমকও মারতেছি, ঝাড়িও মারতেছি, কাজ করাচ্ছি। তো দুঃখিত, আপনাদের সামনে অনেককে ঝাড়িও মারতেছি, এই জন্য আমি প্রথমেই সরি করে দিচ্ছি। তো আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আজকে যে অনুষ্ঠানটার আয়োজন করেছি, আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে অনুষ্ঠানটার উদ্দেশ্যটা কি। তো আমরা যদি বলি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার কারা এই সংগঠন কিভাবে করলো, সোজা বাংলায় যে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সম্মিলিত একটি উদ্যোগ। তো এই উদ্যোগে আমাদের সাথে যোগ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের
সবচেয়ে ট্যালেন্ট যে স্টুডেন্টগুলো আছে তারা হলো আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিচালক মণ্ডলী। তো সত্যি কথা বলতে কি, আমি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমাদের এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা অতটা ভালো ছিল না, সত্যি কথা যা। তো পরবর্তীতে আমাদের এই ক্যাম্পাসের এখন যে সিচুয়েশন, এখন আমরা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় পরেই আমাদের অবস্থান সারা বাংলাদেশে, ভর্তি পরীক্ষা দিয়ে বিসিএস বলি সব ক্ষেত্রেই। তো কিন্তু আমাদের একটা সবচেয়ে খারাপ ব্যাপার ছিল যে ক্যাম্পাসে আমরা অনেক ভালো ভালো প্রোগ্রাম করি, ভালো কাজ করি, যেমন আমরা পদশিশুদের নিয়ে কাজ করি, এটা কখনো নিউজ হয় না। কিন্তু দেখা গেছে ক্যাম্পাসের সামনে একজন একজনকে থাপ্পড় দিচ্ছে, সেটা বিশাল করে পরদিন নিউজ হয়ে গেছে যে অমুক দলের 2 দলের বিশাল গ্যাঞ্জাম, ঠিক আছে? তো এরকম ঘটনা এরকম ক্যাম্পাসে অনেক দেখেছি। তো এই ব্যাপারগুলো আসলে আমাদেরকে খুব খারাপ লাগতো। তো ওই চিন্তা করি 2012 সালে একদিন হঠাৎ করি যে ফেসবুক ইউজ করি তখন নতুন নতুন, তো কি করলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার নামে একটা পেজ খুলে ফেললাম। তো খোলার পরে আমরা আমাদের মতো যেটা সত্য ক্যাম্পাসে, যেটা রিয়েল নিউজ, যেটা বাস্তবতা, যেটা প্রকৃত, সেই সংবাদগুলো আমরা আমাদের পেজে প্রকাশ করতাম প্রথম থেকে। তো এভাবে আস্তে 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 করে দেখলাম যে আমাদের এই পেজটার অনেক বেশি সমর্থক বেড়ে গেল ক্যাম্পাসে। আর আমি সবসময় নিজেকে পর্দার আড়ালেই রাখতাম। এর অনেকগুলো কারণ ছিল, কারণ আমরা এই পেজ থেকে অনেকের বিরুদ্ধে লিখতাম, যেটা সত্য সেটা প্রকাশ করতাম। বিশেষ করে হল আন্দোলনের সময় দেখা গেছে আমরা অনেকের বিরুদ্ধেই ডিরেক্টলি লেখালেখি করতাম। তো যদি একটু সিকিউরিটি প্রবলেম ছিল, এই জন্য আমরা অনেকেই পর্দার আড়ালে ছিলাম। এখনো আমরা লিখি, যেটা সত্য সেটা প্রকাশ করি, এটাই আমাদের স্বভাব। আমরা আসলে ভয় পাই না, যেটা ক্যাম্পাসে যেটা ভালো সেটাই করি। তো এই সংগঠনের অনেকগুলো কাজ আছে। প্রথম যেটা কাজ গুরুত্বপূর্ণ ছিল যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষায় সারা বাংলাদেশ থেকে এখানে ভর্তি পরীক্ষা অংশ নেয় প্রায় লক্ষাধিক। গত বছরে ছিল আপনার 1,93,000, এই বছরে প্রায় 1,94,000-এর মতো ভর্তি পরীক্ষার্থী সারা বাংলাদেশ থেকে জয়েন করেছে। তো তাদের নানান কোশ্চেন থাকে, ভাইয়া এটা কিভাবে করবো, ওটা কিভাবে করবো। তো এই কোশ্চেনগুলো আমরা তো স্টুডেন্ট, সবাই টিউশনি করে চলি, কেউ মেসে থাকি, কেউ খুবই মধ্যবিত্ত করে ছেলেরা সাধারণত পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, ধনী ছেলেরা খুব কম, 10% হয়েছে। তো প্রোগ্রামটা করতে চাই, তো ভালো কথা। তো আমাদের ছাত্রলীগের যে শরীফ ভাই, তো ওনাকে বললাম যে ভাই এরকম একটা প্রোগ্রাম করতেছি। ভাই আমাকে বললো যে তোমাদের অডিটোরিয়াম কবে লাগবে বলো। তো এটা বিদেশের মধ্যে কলকাতা অনেক বড় হয়ে গেছে যে না, ভাই যখন এটা বলছে তো সাহসটা বেড়ে গেছে। তো তখন আমরা কি করলাম যে না, আমরা প্রোগ্রাম করবো, যাতে যাও। অডিটোরিয়াম যেহেতু পাইছি, তো ওটা থেকে পড়াশোনা করি। আমাদের 80%-ই লক্ষ্য থাকে বিশেষ, সত্যি কথা যেটা। এমনকি তা না হলে আমরা 34তম বিশেষ কীভাবে দ্বিতীয়তে আসলাম, একটা নতুন বিশ্ববিদ্যালয় কীভাবে দ্বিতীয়তে আসে ফেলা, আমাদের যারা কার্ডার দ্বিতীয়তে চলে আসলাম। আমি তোমাদের নিয়ে খুব গর্বিত যে তোমরা কিন্তু অনেক ভালো করতেছো। তো এই জন্য আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, আমরা হয়তো ক্যাম্পাসে ছোট, কিন্তু ভাই আমাদের মনটা ছোট না। আমাদের হয়তো হল নাই, কিন্তু আমরা মেসে থাকি, মেসে বসে বসে আমরা পড়াশোনা করতে পারি। ভাই এটা বলতে পারি যে পড়াশোনার দিক দিয়ে আমরা বেশি যে 600। তো 600 করার পরে সকালে দেখলাম যে অবস্থা খারাপ, আরো 200 বললাম, আসলো। এখন দেখি আরো অবস্থা খারাপ। বলছি আপনার দোকানে যা আছে সব, এখানে যত জায়গা আছে সব ফিল আপ করেন, জায়গা যদি না থাকে তখন তার কিছু করার না। তো এই হলো প্রোগ্রাম। এখন এই প্রোগ্রামে যেটা আমি স্পন্সরকে বলতেছিলাম যে স্পন্সর নেওয়ার ব্যাপারে, ভয় পেও না, ভয় পাওয়ার কিছু নেই, আমরা তোমাদের সাথে আছি। এই তোমাদের স্পন্সর হতে যদি আমাদের ক্ষতিও হয় সমস্যা নেই, তোমাদের সাথে আছে। তো এই জন্যই ভাই একটু দাঁড়াবো। কি লাগবে ভাই? প্রজেক্টর লাগবে, আরো অনেক কিছু লাগবে। ডিপার্টমেন্ট থেকে তো প্রজেক্টর নেওয়া যায় না, তো সবগুলো ফিক্সড করে ফেলছে। আগে তো খোলা ছিল, নেওয়া যেত, এখন তো ফিক্সড করে ফেলছে। তোমাদের সাথে আছে, তাই জন্য প্রাইমারিকে অনেক বেশি ধন্যবাদ। তারপরে আমাদের সাহায্য করেছেন স্টাডি প্রেস নামে একটি সংগঠন। আপনারা জানেন হয়তো স্টাডি প্রেস সম্পর্কে অনেকে, অনলাইনে তারা বিসিএস এর অনেক মডেল টেস্ট নিয়ে থাকেন। তো ওই ভাইদের সাথে সত্যি কথা যেটা, আমরা ওদেরকে অফিসিয়ালি প্রপোজালও দিইনি, ওদের সাথে জাস্ট ইমেইলে কথা হয়েছে যে ভাই এরকম একটা প্রোগ্রাম করতেছি, তা আপনারা যদি আমাদের একটু হেল্প করতেন। ভাইয়েরা সুন্দর মতো আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। দিনব্যাপী আজকের এই অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পাশে পাবো বলে আশা রাখছি। একই সাথে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা। এবারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের টাইটেল স্পন্সর, বিসিএস কনফিডেন্সের ব্যবস্থাপনা পরিচালক লায়ন তাসলিমা ইলিয়াস। আসসালামু আলাইকুম।
সবাই একটু জোরে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুকর আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো লেগেছে এই প্রোগ্রামে আসতে পেরে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, ধন্যবাদ জানাচ্ছি এই মিলনায়তনে যারা উপস্থিত আছেন সবাইকে। সঞ্চালকের কথা আমার খুব ভালো লেগেছে। আপনারা সবাই শুনেছেন ছোট ছোট জিনিস আজ কত বড় হয়ে গেল, তাই না? প্রথমে কি ছিল, স্পন্সর পাবো কিনা, আয়োজন হবে কিনা, কিন্তু শুরু হলো, শেষটার কি পরিণতি দেখতে পাচ্ছি আমরা। এখানে আপনারা কতজন আছেন? সবাই অনেক অনেক। তো যারা আয়োজন করেছে তখন হয়তো দ্বিধাদ্বন্দ্ব, ছোট পারবো কি পারবো না, হবে কি হবে না, ইনশাল্লাহ হয়েছে এবং এই বিরাট আয়োজন হয়েছে, তাই নয় কি? সঞ্চালকদের উদ্দেশ্যে আমরা এবং যারা আয়োজন করেছে তাদের জন্য একটা ধন্যবাদ তো জানাবোই, জোরে একটা করতালি দিতে চাই। মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা এবং আপনারা যারা আমার সামনে আছেন ভাই ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম। বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে আমি সকলকে অভিনন্দন জানাই। আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সুশান্ত পাল, তাকে আমরা দাদা বলে ডাকি, সবাই ভাই বলে ডাকি। সে আমাদের কাছের মানুষ, তাই না? প্রাণের মানুষ। যদি স্যার হতো তাহলে, যদি স্যার বলতাম তাহলে একটু দূরত্ব তৈরি হয়ে যেত না? দূরত্ব তৈরি হয়ে যেত। আমরা যেহেতু ভাই বলি, দাদা বলি, তিনি আমাদের কাছের মানুষ। আরো যারা সফল হয়েছেন তারাও আমাদের কাছের মানুষ। এই কাছের মানুষদের কাছ থেকে আমরা সবসময় সহযোগিতা পাই, সহযোগিতা পাবো। সফল যারা, কেমন তারা, একটি কথা আছে না, এই যে মঞ্চে উপবিষ্ট আছেন সুশান্ত পাল দাদা, তিনি কি ব্যতিক্রম কিছু? ব্যতিক্রম নয়। তিনি মেধা, শ্রম, অধ্যবসায় দিয়ে এই জায়গাটি দখল করেছেন। কোনো জিনিসই শ্রম আর মেধা, অধ্যবসায় ছাড়া হয় না। আপনাকে ভালো কিছু অর্জন করতে হলে অবশ্যই শ্রম দিতে হবে, মেধা খরচ করতে হবে, সততার পথে চলতে হবে। ইনশাআল্লাহ আপনি সফল হবেন, সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে। ভাই, এদেশ যখন স্বাধীন হয় অনেকে অনেক হতাশ, আমি এটা পেলাম না, ওটা পেলাম না, না এদেশ দিয়ে কিছু হবে না, চলে যাব। কিন্তু কি আস্তে আস্তে হচ্ছে। আমাদের হতাশ হওয়ার কিছু নাই। দিন বদলের সময় এসেছে, আমরা দিন বদলের মধ্যে পড়ে আমরা যে যার জায়গা থেকে চেষ্টা করে যাব, তাই নয় কি? তাহলেই একদিন আমরা সোনার বাংলা গড়ে তুলতে পারবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন ডিজিটাল বাংলাদেশ, দিন বদল হবে, এটা আমাদের দ্বারাই হবে। আমরা যারা আজকে ছাত্র, শিক্ষক, সমাজের মানুষ, তারাই চেষ্টা করব, তাই নয় কি? একদিন এদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে। আমি যেহেতু বিসিএস কনফিডেন্সের ব্যবস্থাপনা পরিচালক, আমি বিসিএস কনফিডেন্স সম্পর্কে দুই একটি কথা বলতে চাই। বিসিএস কনফিডেন্স 1991 সালে যাত্রা শুরু করে। বিসিএস কনফিডেন্সের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন প্রয়াত লায়ন মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যার। তার হাত ধরে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। এই প্রতিষ্ঠান 3 টাকার কাগজ, 3 টাকার কলম, এই 6 টাকা দিয়ে যাত্রা শুরু করেছিল। লায়ন মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যার ম্যাথমেটিক্সের ভালো টিচার ছিলেন। উনি একজন ছাত্র পড়ালেও বলেছিলেন 300 টাকা নেব, আর তোমরা যদি গ্রুপে 10 জন পড়ো তাহলেও 300 টাকা নেব। তখন আমার কাছে গল্প যখন করছিল এবং বিভিন্ন প্রোগ্রামগুলোতে তিনি এইভাবে বলতেন, তখন আমি বাসায় আসার পরে আমি বললাম যে এত বোকা কেন তুমি? 3 জন পড়ালে 10 জন পড়ালে 300 টাকা নেব কেন? 3 করে অনেক টাকা নেব। তখন উনি বলেছিলেন যে না, আমি এদেশের মানুষদের সেবা দিতে চাই, ছেলে মেয়েদের সেবা দিতে চাই। বিসিএস কনফিডেন্স এমন একটি শিক্ষা পরিবার, যে শিক্ষা পরিবার থেকে হাজার হাজার ছেলে মেয়ে ক্যাডার হয়েছে। আমাদের সফলতার ঝুড়ি এত সমৃদ্ধ,
শুরুতে আমাদের যা ছিল, তারপরে আমরা রায় মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যার যতদিন বেঁচে ছিলেন তার গবেষণার একটা ফল ছিল। তিনি গবেষণা করে দেখেছেন কিভাবে এদেশের বেকার যুবকদের কর্মযজ্ঞে প্রবেশ করানো যায়। 14 সালের 26শে মার্চ তিনি পরলোক গমন করেন, আমাদের সবাইকে ছেড়ে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যান। আমি তার সহধর্মিণী, এই প্রতিষ্ঠানের হাল ধরার চেষ্টা করেছি। তার মতো আমারও একটা লক্ষ্য হলো যে দেশের বেকার যুবকদের কর্মযজ্ঞে প্রবেশ করানো, যোগ্য, সৎ, দক্ষ, নিবেদিত প্রাণ মানুষ হিসেবে বাংলাদেশ সরকারের কর্মযজ্ঞে প্রবেশ করাবো। সেজন্য আমি আমার জীবনের শেষ সময় পর্যন্ত কাজ করে যাব। বিশেষ কনফিডেন্স ভাই, পৃথিবীর সব জায়গায় সুবিধা রয়েছে, অসুবিধাও রয়েছে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমি এটাকে দায়ী করছি না, দোষ দিচ্ছি না, আমাদের যা আছে তাই নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বিশেষ কনফিডেন্স এমনভাবে কাজ করায়, 10টি সাবজেক্ট আপনাদের বই নির্ধারণ করে দেওয়া হয়। প্রথমে আমরা বইটিকে খুব ভালোভাবে পড়তে বলি, দ্বিতীয়বার পড়ে আন্ডারলাইন করতে বলি, তৃতীয়বার পড়ে অ্যাসাইনমেন্ট তৈরি করতে বলি, টিকা আকারে লিখতে বলি। তারপরে 15 দিন সময় দেওয়া হয়, সময়ের পরে পরীক্ষা নেওয়া হয়। এরপরে আর কিছু লাগবে ভাই? লাগে না। আপনাদের এখন শুধু পড়তে হবে। আপনারা ছাত্র, আপনাদের কাজ হচ্ছে পড়া, আপনাদের কাজ হচ্ছে শুধুই পড়া আর চোখ কান খোলা রাখা, প্রযুক্তির সাথে করা। ফেসবুক নামে একটা বই হয়েছে, তাই না? এখন আমরা সবাই এই বইয়ে বেশি থাকি, কিন্তু এই বইও আমাদের দরকার আছে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য। ভাই, আপনি যেহেতু বিসিএস পরীক্ষা দিবেন, আপনি যেহেতু এখন আপনার কেরিয়ার গঠন করবেন, এখানে অনেক অভিজ্ঞ জনেরা আছেন যারা পরামর্শ দেবেন আপনাদেরকে। যেহেতু আপনার কেরিয়ার এখন গঠন করবেন, আপনাকে এখন থেকে অফিসার সুলভ ভাব ধরতে হবে। আপনাকে মনে মনে চিন্তা করতে হবে, আপনাকে স্বপ্ন দেখতে হবে, তবে ঘুমিয়ে স্বপ্ন নয়। আপনাকে জেগেই স্বপ্ন দেখতে হবে যে আমি অফিসার, আমি ভালো একটা জবে প্রবেশ করব, আমি বিসিএস পরীক্ষা দেব। এই স্বপ্নগুলো আপনাকে মনে মনে লালন করতে হবে, এবং আপনি যদি এই স্বপ্নগুলো ভেতরে ভেতরে লালন করেন, একদিন এর সফল বাস্তবায়ন ঘটবে এবং আপনার মাধ্যমেই ঘটবে। এটা এমন কিছু নয়, আমরা এই গ্রহের মানুষ, এই গ্রহের মানুষেরাই আমরা এই জিনিসগুলো অর্জন করছি, তাই নয় কি? তো আমাদের সবারই লক্ষ্য হবে আমরা ভালো কিছু করব, আমরা দেশকে এগিয়ে নেব, দেশের মানুষকে সেবা দেব। যে যেখানে আছি, যেভাবে পারি, সবারই কিছু না কিছু করার রয়েছে, আমরা করব। আর বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে আমি বলতে পারি, বিসিএস কনফিডেন্স এখন সারা দেশে 40টি ক্যাম্পাসে কাজ করে যাচ্ছে, সেবা দিয়ে যাচ্ছে। আপনাদের যখন যেই ক্যাম্পাসে যাবেন আপনারা সেবা পাবেন, ইনশাল্লাহ সেবার মান নিশ্চিত করব আমি। আবার যে কোনো অসুবিধা আমাকে জানালে আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের দেওয়ার জন্য। দক্ষ টিচার, দক্ষ ব্যবস্থাপনা, এদের নিয়ে আমরা কাজ করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানের পেছনে কয়েকজন মানুষের ভূমিকা আছে, আমরা স্বীকার করছি। আমরা যখন অনুষ্ঠান শুরু করতে যাচ্ছিলাম, আমাদের সাহস দিয়ে, মনোবল দিয়ে কনফিডেন্স পরিবারের আরেকজন ব্যক্তি আমাদের পাশে দাঁড়িয়েছেন। তার নাম না বললে অকৃতজ্ঞতা হবে। তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বিশিষ্ট আইনজীবী ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। তাকে আমাদের পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। সুধীবৃন্দ, ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেক গর্ব, আমাদের সাফল্যের যে পালক, সেই আরেকটি পালক, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যারা অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন, তাদেরই একজন প্রতিনিধি নিগার সুলতানা ঝিলিক আপু। আমরা তাকে করতালির মাধ্যমে নিগার সুলতানা ঝিলিক আপু মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। নিগার সুলতানা ঝিলিক সম্মিলিত মেধা তালিকায় 19তম, প্রশাসন ক্যাডার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ফিনান্স ডিপার্টমেন্ট।
আমাদের প্রিয় জনাব মোহাম্মদ মহিউদ্দিন স্যার। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে কেরিয়ারের আড্ডায় আমি থাকবো না এমনটি তো হয় না। উপস্থিত আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি যারা ইতিমধ্যেই বিসিএস এর বিভিন্ন ক্যাডারে তাদের সাফল্য অর্জন করেছেন, উপস্থিত সুশান্ত পাল এবং আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ছাত্রছাত্রী যারা ভবিষ্যতে বিভিন্ন উচ্চ পদে আসীন হবেন সে আশায় আমরা বুক বেঁধে আছি। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। প্লিজ আপনারা বসুন। কেরিয়ারের আড্ডায় এসে আমরা একটু ধৈর্যশীল হই। আমাদের অনুষ্ঠানটি চমৎকারভাবে চলছিল। আপনাদের কাছে অনুরোধ, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা হইচই করবেন না। অনুষ্ঠান আসলে কেরিয়ারের আড্ডায় এসে আমরা অধৈর্যশীল হয়ে যাব এমনটি যেন না হয়। পরিশ্রম, ধৈর্য, অধ্যবসায় একটি সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। আর যিনি এমনিতেই প্রতিভাবান, মেধাবী, তার সাথে যদি এই তিনটি বিষয় যোগ হয় তাহলে সে আরো বেশি অসাধারণ হতে পারে। সুতরাং আমাদের ধৈর্যশীল হওয়া উচিত। এই অনুষ্ঠানে অনেক পর্ব আছে। আমি শুধু আপনাদের বলতে চাই যে আমি আমার ব্যক্তিগত জীবনে বিসিএস এডুকেশন ক্যাডারে আমি যোগদান করি প্রথম। পরবর্তীতে এই 2005 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয় সংসদে যখন পাশ হয় এবং বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হয়, সেই রূপান্তর পর 2007 সালে যখন প্রথম বিজ্ঞপ্তি হয় শিক্ষক নেয়ার ক্ষেত্রে, সেখানে আমি আবেদন করি এবং টিকে যাওয়া, সহজ কথা বললাম, টিকে যায়। যার কারণে আমি আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে অধ্যাপনায় রত আছি। তো আমার কেরিয়ার শুরু হয়েছিল কিন্তু এই বিসিএস এর মাধ্যমে। তো আমাদের সময় তো আরো আগের কথা বলছি যে এত বিভিন্ন ধরনের গাইডলাইন বা বিভিন্ন ধরনের গাইড ছিল না। আমরা নিজেরাই চেষ্টা করে বিভিন্নভাবে অধ্যবসায়, শ্রম দিয়ে আমরা সেটি অর্জন করেছিলাম। আপনাদের সময় বিভিন্ন ধরনের প্রসেস, বিভিন্ন প্রসিডিওর, বিভিন্ন কম্পিটিশনের পরিমাণটাও ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে এবং মেথডগুলো ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। সেগুলি জানার জন্যে হয়তো বিভিন্ন জায়গায় আপনাদেরকে দ্বারস্থ হতে হয়। কিন্তু একটি বিষয়, সেটি হলো যে আপনাদের নিজস্ব আত্মবিশ্বাস, আত্মমনোবল এবং পরিশ্রম করার মনোবৃত্তি থাকতে হবে। আরেকটি বিষয় আমি বলতে চাই, কেরিয়ারের কোনো শেষ নাই। বিসিএস এক ধরনের কেরিয়ার। আপনি যদি সরকারের উচ্চ পর্যায়ে যেতে চান তাহলে বিসিএস এর মাধ্যমেই যেতে হবে, এর কোনো বিকল্প নেই। আপনি যদি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে চান, আপনাকে ব্রিলিয়ান্ট রেজাল্ট নিয়ে আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, এর কোনো বিকল্প নেই। একটু কথাটা অন্যরকম হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ে
অধ্যাপনা করতে হলে আপনাকে স্পেশাল কিছু কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে। এক নম্বর হলো ব্রিলিয়েন্ট রেজাল্ট করতে হবে। আর বিসিএস আপনি আবার এই বিষয়ক লেখাপড়া করে আপনি বিসিএস কমপ্লিট করতে পারেন। আবার কেরিয়ারের যেহেতু আড্ডা, আমি বিসিএস সম্পর্কে আপনাদেরকে ভালো ধারণা দিবেন। এখানে বিসিএস সদ্য পাশ করা যারা আছে, আমরা তো অনেক আগে পাশ করেছি, তারা আপনাদের মূল্যবান তথ্য প্রদান করবেন, প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। সেই বিষয়টা আমি বলতে চাচ্ছি না। বিষয়টা হলো যে আপনি যেখানেই আপনার ক্যারিয়ার গঠন করেন না কেন, আপনি একজন ভালো মানুষ হবেন, একজন সৎ মানুষ হবেন। দেশকে আপনার গঠন করার জন্যে আপনার ভূমিকাটাই মুখ্য। আমি শুধু একটি গল্প বলে আমার বক্তব্য শেষ করব। ছোট্ট একটি গল্প। একটি বনে প্রাকৃতিকভাবে আগুন লেগে যায়। আগুন লেগে যাওয়ার পর সেখানে হাতি, ঘোড়া, তারপর অন্যান্য বন্যপ্রাণী যারা ছিল তারা চেষ্টা লাগালো পানি ধারণ করে কিভাবে সেটাকে আপনার নেভানো যায়। একটি চড়ুই পাখি দেখা গেল যে তার ঠোঁটে করে বারবার ওখান থেকে পানি নিয়ে আসছে, আবার সেই আগুনে পানিটা ঢেলে আবার চলে যাচ্ছে। তো এই দেখে হাতি, ঘোড়া, অন্যান্য বন্যপ্রাণী যারা আছে খুব হাস্যকর একটা বিষয়, এবং তার হাসতে শুরু করলো যে আমরাই পাচ্ছি না, আর একটি চড়ুই পাখি সে একটি ঠোঁটে করে সে আগুন নেভানোর চেষ্টা করছে, এটা কি সম্ভব? তখন চড়ুই পাখি জবাব দিল যে আমার তো এই ক্ষুদ্রই দায়িত্ব, আমার তো ঠোঁটটাই ছোট, আমি প্রাণীটাই ছোট, সুতরাং আমার দায়িত্বটা আমি পালন করছি। এখানে চড়ুই পাখির উদাহরণটা হলো যে আপনি যতই ক্ষুদ্র হন না কেন, তার কনফিডেন্স, তার সততা, তার অ্যাকাউন্টেবিলিটি, তার রেসপন্সিবিলিটি এখানে শো করেছে। সুতরাং চড়ুই পাখি ধন্যবাদের যোগ্য, কিন্তু আপনি আপনার অনেক বড় যোগ্যতা, কিন্তু আপনার দায়িত্ব বোধ নাই, তাহলে কিন্তু হবে না। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে পরবর্তী সেশনে আপনাদের মনোযোগ আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের প্রিয় শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন স্যারকে তার অসাধারণ বক্তব্য রাখার জন্য। সুধীবৃন্দ, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, আমাদের অত্যন্ত আপনজন। আজকের এই অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত যিনি আমাদের অনুপ্রেরণা দিয়েছেন, এবং আমরা মাঝে মাঝে ভড়কে গিয়েছিলাম সত্যি বলতে যে আমরা এখন কি করব। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি আমাদের সাথে ছিলেন, আছেন, এবং তার এই অপরিসীম সহযোগিতা আমাদের শ্রদ্ধাবোধকে আরো বাড়িয়ে দিয়েছে। আমাদের অত্যন্ত প্রিয় ভাই FM শরীফুল ইসলাম ভাই, তার জন্য একটি করতালি প্রত্যাশা করছি। সুধীবৃন্দ, আমাদের আজকের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার, তিনি একটি জরুরি সেমিনারে এখানে এখনো আসতে পারেননি। তিনি আমাদের অনুমতি দিয়েছেন প্রোগ্রাম শুরু করার জন্য। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছি ইতিমধ্যেই। মাননীয় উপাচার্য মহোদয় আমাদের মাঝে উপস্থিত হলে আমরা তার বক্তব্য শুনব। এর মধ্যে যে আমাদের যারা অতিথি উপস্থিত হয়েছেন তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেবেন, এবং একটা ক্রেস্টের পর্ব আছে। এই ফর্মালিটি প্রোগ্রাম আমরা শেষ করতে চাই, তারপরেই আমাদের শুভেচ্ছা বক্তব্য দেবেন এখন শরীফুল ইসলাম ভাই, এবং তারপরে থাকছে আমাদের সুশান্ত পাল, প্রিয় সুশান্ত পাল, এবং অন্যান্য ক্যাডার ভাইদের এবং বোনদের বক্তব্য। এখন ক্রেস্ট দিয়ে এবং ফুল দিয়ে অতিথিদের বরণের পালা। বরণ করে নিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের সম্পাদকবৃন্দ। পত্র দিয়ে বরণ করে নিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মানিত প্রধান সম্পাদক SM ইমরান। বরণ করে নিচ্ছেন SM ইমরান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতিকে।
বরণের পালা। আমাদের অত্যন্ত প্রতীক্ষিত একজন ব্যক্তি, আমাদের অত্যন্ত প্রিয় 30তম BCS-এ প্রথম স্থান অধিকার করি, যিনি আমাদের তরুণ প্রজন্মকে এই দুর্গম পথ পাড়ি দেওয়ার জন্য হাল ধরেছেন বলতে গেলে, এবং তিনি আমাদের সাহস যোগান, আমাদের প্রিয় সুশান্ত পালদার। এখন তাকে ফুল এবং পরিচয়পত্র দিয়ে বরণ করে নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ। সাথে আছে আমাদের পরিবারের এডিটর ছন্দা। আরেক এডিটর মাহফুজ শাকিল। ফিনান্স ডিপার্টমেন্টের বড় ভাইকে বরণ করে নিচ্ছে শামীম আফরিন শাম্মী এবং ফিনান্স ডিপার্টমেন্টের ছোট ভাই মাহফুজ শাকিল। ফুল ব্যাচ এবং পেজ দিয়ে বরণ করে নিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের প্রধান সম্পাদক এসএম ইমরান। সাথে আছেন আমাদের প্রিয় FM শরীফুল ইসলাম ভাই এবং আজকের প্রধান বক্তা সুশান্ত পাল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্যাডারবৃন্দ এবং শামীম আফরিন শাম্মী এবং আমাদের প্রধান সম্পাদক এসএম ইমরান। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন ক্যাডার প্রাপ্ত আমাদের গর্ব নিগার সুলতানা ঝিলিকাবাকে ক্রেস দিয়ে বরণ কিছু থাকে সবই তো শেষ করে ফেলতে, তো ওনারা প্রধান অতিথি দোকানে লাভ দেয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সংখ্যক লাইভ প্রাপ্ত আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমাদের সুশান্ত দার বক্তব্য এবং তার কেরিয়ার নিয়ে কথাবার্তা শোনার জন্য আমরা সবাই অধিক আগ্রহে বসে আছি। উপস্থিত আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা দাদা সুশান্ত পাল, মঞ্চে উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একঝাক তরুণ মেধাবী ছাত্র যারা ইতিমধ্যেই বাংলাদেশের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং BCS-এ জায়গা করে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বিশ্বের বুকে বাংলার বুকে একটি অন্যতম প্রতিষ্ঠান এবং মেধাবীদের অভয়ারণ্য হিসেবে খ্যাত জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বাংলার বুকে পরিচিতি লাভ করেছেন। আমাদের ফয়েজ এখানে উপস্থিত আছেন 34তম BCS-এ প্রশাসন ক্যাডার হয়েছে ছোট বোন ঝিলিক সহ মঞ্চে উপস্থিত আমাদের পার্শ্ববর্তী কোচিং টিচার BCS কনফিডেন্সের ম্যানেজিং ডিরেক্টর, উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবারের প্রধান যে অ্যাডমিন আমাদের ছোট ভাই ইমরান, উপস্থাপনা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবারের অন্যতম সদস্য আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সংগ্রামী সভাপতি লিখন আমাদের মাঝে উপস্থিত আছেন এবং সর্বোপরি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র বহন করা এই আজকের যে অনুষ্ঠানটা আয়োজন করেছেন, আজকের যে আলোচনা সভা আয়োজন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের
সকল সদস্যবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুগণ, কেরিয়ার নিয়ে কথা বলবে আমাদের সুশান্ত দা এবং জিলিক ফায়েজ সহ যারা আছে, তারা কেরিয়ার নিয়ে কথা বলবে। আসলে কেরিয়ার, এই আমরা আজকে যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রিয়মুখ, শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব সুকুমার দা। সুকুমার দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাকে বরণ করে নিই। বন্ধুগণ, যে কথা বলছিলাম যে কেরিয়ার নিয়ে যে বিষয়টি নিয়ে কথা বলবে আমাদের অতিথিবৃন্দ, আমি শুধু আপনাদেরকে অবগত করতে চাই, 2004-05 সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। 2005 সালে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 11 জন সদস্য নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম আবৃত্তি সংসদ আমি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি এবং একটি সংগঠন দাঁড় করিয়েছি। 2009 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সাংস্কৃতিক সংগঠন নিয়ে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোট তৈরি করেছিলাম। আমি সব সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদককে নিয়ে সাংস্কৃতিক জোট তৈরি করে সেখানে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি এটি বলতে চাই যে কেরিয়ার গঠনের মাধ্যমগুলো আমাদের সবাইকে সচেষ্ট থাকতে এবং সচেতন থাকতে হবে। যেখানে আমরা যাই, যে অবস্থায় থাকি, যেখানেই প্রতিযোগিতা করি, অবশ্যই সেখানে প্রথম স্থান অধিকার করতে হবে। আমরা প্রথম স্থান অধিকার করার জন্য আমাদের চেষ্টা থাকতে হবে। হয়তো আমরা সবাই সুশান্ত পাল হতে পারবো না, আমরা সবাই জিলিক বা ফয়েজ হতে পারবো না, তবে তাদের কাছাকাছি এবং তাদের সাথে যেন প্রতিযোগিতায় নামতে পারি, প্রতিযোগিতা করতে পারি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী হিসেবে আমি 2005 সাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ করি। আমি কিন্তু আমার জায়গায় করে নিয়েছি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সর্বোচ্চ চেয়ার দখল করে নিয়েছি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি দায়িত্ব কিন্তু আমি নিয়েছি। সুতরাং আমাদেরকে সুশান্ত পালদা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাম। আমরা চাইব তার এই ধারাবাহিক এবং তার দিক নির্দেশনায় সে কেরিয়ার নিয়ে যে সকল বক্তব্য দিবেন আমাদের মাঝে, সেগুলো ধারণ করে উপলব্ধি করে আগামীতে আমরা যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিসিএসে প্রথম স্থান অধিকার করতে পারি। শুধু বিসিএস এর নয়, বাংলাদেশের যে সকল বিভাগগুলো রয়েছে, যে সকল সেক্টরগুলো রয়েছে, যেখানে মেধা বিকাশের সুযোগ থাকে, কাজ করার সুযোগ থাকে, সেসব জায়গায় আমাদের জায়গা করে দিতে হবে। আপনারা দেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃত্বে বৃহৎ একটি ছাত্র আন্দোলন, তৎকালীন সময় বিশ্বের সর্ববৃহৎ ছাত্র আন্দোলন আমরা ঘটিয়েছিলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল আন্দোলনের জন্য আমরা আওয়াজ তুলেছিলাম। সেই আওয়াজে কিন্তু সামিল হয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হয়তো আমরা হল উদ্ধার করতে পারিনি, অনেক বেড়াজাল, অনেক আমলাতান্ত্রিক জটিলতার কারণে। আমাদের দাদা অন্য একটি বিশ্ববিদ্যালয়ের, ওই বিশ্ববিদ্যালয়ে আসলে কোনো চাহিদা থাকলে কোনো টেবিলে গেলে টেবিলের যদি 10 জন সদস্য থাকে, 8 জন সদস্য কোনো এক বিশ্ববিদ্যালয়ের সদস্য থেকে ওই টেবিলে। আমরা হয়তো সেই সুযোগটা পাই না যে আমাদের ফাইলটা অন্য জায়গায় এগিয়ে দিতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল আন্দোলনের জন্য এবং হল উদ্ধারের জন্য আমি শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম। টি শার্ট পরা এবং আমার স্যান্ডেল পায়েছিল, আমাকে ওই আমাদের শিক্ষামন্ত্রীর রুমে ঢুকতে দিছিল না। তো স্যার, আমাদের শিক্ষামন্ত্রীর যে পিএস আমাদের শফিক ভাই, তো ওনার সাথে কথা প্রসঙ্গে অনেক কথা হয়, তা আমাকে ঢুকতে দেয় নাই। আমার চেহারা নাকি বাচ্চা এবং ছাত্রলীগ করি, সেক্ষেত্রে সেই ছাত্রলীগের ছাপ নাকি আমার ভিতরে নাই, আমার ভিতরে নাকি ছাত্র ভাব। তো আমি তাকে পরবর্তীতে বোঝাতে সক্ষম হয়েছিলাম এবং ওনার টেবিলে বসে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জায়গা ক্রয় করার জন্য যে প্রশাসনিক অনুমোদন, সেই প্রশাসনিক অনুমোদনটা আমরা ওখানে বসে আনতে সক্ষম হয়েছিলাম। যাই হোক,
অনেক কথাই বলতে হয়। আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দায়িত্ব নেওয়ার পর থেকে এই আমাদের বিজনেস স্টাডি ভবন, পুরাতন বিজনেস স্টাডি ভবন, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ভাষা শহীদ রফিক ভবন নামে এখন নেম প্লেট দেওয়া আছে। আন্দোলনের সময় আমাদের চিফ ইঞ্জিনিয়ার এখানে উপস্থিত। চিফ ইঞ্জিনিয়ারকে আমি সময় বেঁধে দিয়েছিলাম যে 24 ঘন্টার ভিতর যদি আপনি এই ভবনের নামকরণ পরিবর্তন না করে, আপনি যদি ভাষা শহীদ রফিকের নামে নামকরণ না করেন, তাহলে আপনার রুল কিন্তু ঘেরাও হবে। পরবর্তীতে দাদা হয়তো 24 ঘন্টা নেননি, আমাদের 12 ঘন্টার ভিতরে আমাদের এই ভবনের নাম পরিবর্তন করে দিয়েছেন এবং সেটি পরবর্তীতে সিন্ডিকেটে পাশ করে নিয়েছে। আমি শুধু আপনাদের ইনফরমেশন দিতে চাই, এত যে আপনারা সুন্দর একটা আয়োজন আমাদের ইমরান এবং লিখন আয়োজন করেছে। প্রথমে আমার কাছে যখন গেল যে ভাই একটা কেরিয়ার আড্ডা, আমাদের সুশান্ত দা সম্মতি দিয়েছে একটা আমরা আলোচনা সভা আয়োজন করি। আমি ওদেরকে বললাম যে কোনো পজিটিভ কাজের জন্য আমি ছিলাম, আছি এবং তোমাদের সাথে থাকবো। তোমরা এগিয়ে যাও। হয়তো আমি বাইরে ব্যবসা বাণিজ্য করি, আমার ইনশাল্লাহ টাকা পয়সার সমস্যা হবে না এবং তোমরা যে অনুষ্ঠান করবা সে অনুষ্ঠানের টাকা আমি দিতে পারবো। আমি তাদেরকে আশ্বস্ত করলাম এবং তারা আমাকে খুব ভালো করেই ধরলো। তখন আমাকে বললো ভাই টাকা পয়সা আমাদের কিছু স্পন্সর লিস্ট করে দিন, আমাদের কোনো জায়গায় আপনার বড় ভাই বা বন্ধুরা আছে সেখানে একটু পাঠিয়ে দেন, আমরা যদি স্পন্সর পাই আমি সুন্দর একটা আয়োজন করি। আসলে আজকে সুন্দর একটা আয়োজন করেছি, এজন্য আমি সবার পক্ষ থেকে ইমরান এবং লিখনের প্রতি আপনাদের সবার কাছ থেকে একটি করতালি আশা করি যে তারা সুন্দর একটি আয়োজন করছে। যা হোক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এগিয়ে যাবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেমন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে যেমন অভূতপূর্ণ সাফল্য আমরা অর্জন করেছি, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি, সেই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এগিয়ে যাবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। বন্ধুগণ, আমি আপনাদের আরেকটি ছোট্ট ইনফরমেশন দেব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দায়িত্ব নেওয়ার পর আমি দেখেছিলাম এই আমাদের যে এক ছাত্রী হল হচ্ছে, আপনারা জানেন 1000 সদস্য বিশিষ্ট ছাত্রী হল। এই ছাত্রী হলের জায়গাটা আমাদের তৎকালীন আমাদের প্রশাসনের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলা বাজার স্কুলের নামে বরাদ্দ দিয়েছিল। আমি এবং আমার তৎকালীন ছাত্রলীগের নেতৃবৃন্দদের সহকারে আমাদের তখন আহ্বায়ক কমিটি ছিল সাইফুল ইসলাম আকন্দ এবং সকল সদস্য নিয়ে আমরা সেই নেম প্লেটটা ভেঙে আমরা জোরপূর্বক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেম প্লেট ছাত্রী হলের জন্য নির্ধারিত স্থান, সেই নেম প্লেট আমরা ছাত্রলীগের নেতৃত্বে জুড়িয়ে দিয়েছিলাম। আজ কত দুর্নাম, কত বদনাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমন কোনো পরিবেশ নেই, এমন কোনো জায়গায় কোনো বিশেষণ নেই, কোনো কালো দাগের বিশেষণ যেটা শরীফকে এবং শরীফের সংগঠনকে দেওয়া হয়নি। আমি তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ভালো কাজ করলে তার সমালোচনা থাকবে, ভালো কাজ করলে তার আলোচনাও থাকবে। সকল বাধা বিপত্তি পেরিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি শক্তিশালী হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেমন শক্তিশালী হবে, তেমনি আমার পরিবার, আমার গ্রাম, আমার ইউনিয়ন, আমার থানা জেলার সম্মানটা সামনের দিকে উঠিয়ে আসবে। মানুষের মুখে সেই আলোচনার ঝড় তুলবে। তাই সুতরাং আমরা যার অবস্থান থেকে নিজে শক্তিশালী হতে হবে, নিজের অবস্থানকে বিশ্বের বুকে না পারি, আমাদের সমাজের বুকে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমার পরিবার, আমার অন্য সকল সদস্য। তাই আপনাদের সবাই উত্তরোত্তর সফলতা কামনা করি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক দিন কাটিয়েছি, আপনাদের এই সুন্দর একটি আয়োজন, সর্বশেষ আসলে কেরিয়ার আড্ডা নামে এই ইমরান এবং লিখন যে একটি সুন্দর শুভক্ষণের আয়োজন করেছে, এজন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। আপনাদের সবার উত্তরোত্তর সফলতা কামনা করি। সবাই এগিয়ে যাবেন। আমরা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানকে বিশ্বের বুকে তুলে ধরব। সবাই সুস্বাস্থ্য কামনা করি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। 2021 সালের ভিতর জননেত্রী শেখ হাসিনার ঘোষিত যে মধ্যমায়ের দেশে পরিণত হবে, সেই মধ্যমায়ের পরিণত হওয়ার প্রথম টার্গেট কিন্তু এই ছাত্র সমাজেরা এবং যুব সমাজরা। জননেত্রী শেখ হাসিনার সেই আশার প্রতিফলন ঘটানোর জন্য আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং 2041 সালের ভিতর বাংলাদেশ যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে, জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত উন্নত রাষ্ট্র, আধুনিক
যে রাষ্ট্র ক্ষুধা দারিদ্র দুর্নীতিমুক্ত দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হবে। শুধু দক্ষিণ এশিয়া নয়, বিশ্বের বুকে বাংলাদেশ একটি অন্যতম রাষ্ট্র হিসেবে এবং বিশ্বের নেতৃত্বের অধীনে প্রতিষ্ঠিত হবে আমাদের এই বাংলাদেশ। সেই স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নের বাস্তবায়ন করবে আমার এই একঝাঁক তরুণ বন্ধুরা। আপনাদের সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে। সুতরাং আমরা ঐক্যবদ্ধ থেকে ভুলে যে সামনের দিকে এগিয়ে যে আমাদের তরুণ প্রজন্মের অহংকার সজীব জয়ের দেখানোর পথকে অবলম্বন করে আমাদের কেরিয়ার ডেভেলপ এবং কেরিয়ারকে সামনের আসলে উচ্চতর আসলে অধিষ্ঠিত করব, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার দীর্ঘজীবী হোক। আমাদের মাঝে আরো কিছু চেয়ার আসছে, আমরা অত্যন্ত দুঃখিত যে স্থান সংকুলন হচ্ছে না একটা বিষয়, আরেকটা হচ্ছে আমাদের সাধ্যমতো আমরা বসার জায়গা করার চেষ্টা করছি। আপনারা একটু কষ্ট করে এবং ধৈর্য ধারণ করে আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। আমাদের আজকের আরেকজন অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র ক্যাডার যিনি পেয়েছেন, মরিয়ম বেগম স্বর্ণা আপা। তিনি বিসিএস ভেরিফিকেশনের কাজে তিনি আজকে আসতে পারেননি, তিনি আমাদের জানিয়েছেন এবং সাথে থাকতে পারেননি, এ কারণে দুঃখ প্রকাশ করেছেন, একই সাথে সবাইকে অভিনন্দন জানিয়েছেন। এখন সুশান্ত পালের আজকের প্রধান বক্তা সুশান্ত পালের কাছ থেকে ক্রেস্ট এবং ফুল তার পক্ষ থেকে গ্রহণ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সম্মানিত সভাপতি FM শরীফুল ইসলাম। ধন্যবাদ। সদা হাস্যোজ্জ্বল আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সুকুমার কুমার সাহা, তাকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে। এবং অন্যান্য চাকরি প্রত্যাশী এবং এই দুর্গম পথকে যারা পাড়ি দিতে চান, যার সুনির্দিষ্ট দিক নির্দেশনায় আমাদের প্রিয় 30তম BCS এ প্রথম সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী, আমাদের সকলের প্রিয়, যার জন্য অপেক্ষা করছি, জনাব সুশান্ত পাল।